নমস্কার সুপ্রিয় দর্শক, সকলকেই স্বাগত জানাচ্ছি হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, কুডুস টু ইসরায়েল, একের পর এক কি খেলা দেখাচ্ছে। দর্শক, আপনারা জানেন যে গত কয়েকদিন ধরেই উপর্যুপরি একের পর এক বিস্ফোরণ ঘটতেছে লেবাননে। মানে চারিদিকে সবাই খুব হাসি ঠাট্টা তামাশা করতেছে এই বিস্ফোরণ নিয়ে। গত মঙ্গলবার আপনারা জানেন যে লেবাননের স্থানীয় সময় বেলা 3:45 দিকে রাজধানীর বৈরুত সহ দেশটির আরও কয়েকটি এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটে। লোকজনের পোশাকের পকেট থেকে ধোঁয়া বের হচ্ছে, এরপর ছোট ছোট বিস্ফোরণ হতে থাকে। বিস্ফোরণের শব্দ ছিল আতশবাজি ও বন্দুকের গুলির শব্দের মতো। প্রথম বিস্ফোরণের প্রায় 1 ঘন্টা ধরে বিভিন্ন জায়গায় বিস্ফোরণ ঘটতে থাকে। এতে করে হিজবুল্লাহ সন্ত্রাসীদের গুপ্তধন, আবারও বলছি গুপ্তধন, পাকস্থলী, উরু ও হাতে এবং পায়ে জখম হয়। বিস্ফোরণের পরপরই আহত ব্যক্তিরা লেবাননের বিভিন্ন হাসপাতালে ভিড় করতে থাকে। পেজার বিস্ফোরণ, এইটা আসলে তাদের পকেটে রাখা পেজারগুলি বিস্ফোরণ হয়েছিল এবং সেই পেজারের প্রায় 5000 পেজার, তো হঠাৎ করেই বিস্ফোরণ শুরু হয়, আতশবাজির মতো ফুটাফুটি শুরু হয়ে যায়। পেজার বিস্ফোরণে অন্তত 11 জন নিহত হয়েছে। আহত হয়েছে 3000 জনের মতো। নিহত ব্যক্তিদের মধ্যে হিজবুল্লাহর 2 পার্লামেন্ট সদস্যের 2 ছেলে আছে। এছাড়া হিজবুল্লাহর 1 সদস্যের মেয়েও নিহত হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে লেবাননে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মোস্তফা আমানিও আছে। তার একটি চোখ গলে বেরিয়ে এসেছে, অপর চোখও মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। তো দর্শক, এই বিস্ফোরণে আহত হয়েছে হিজবুল্লাহর সন্ত্রাসীরা, মেনে নিলাম। ইরানের রাষ্ট্রদূত কি করে আহত হইল? তার কাছে ওই পেজার কেন ছিল? পেজার তো ছিল জঙ্গিদের মধ্যে তথ্য আদান প্রদানের জন্য। তাহলে কি এই ইরানের অ্যাম্বাসেডারও একজন জঙ্গি ছিলেন? এই প্রশ্ন কিন্তু আসতেই পারে। যাই হোক, তার একটা চোখ গলে বেরিয়ে গেছে আর একটা চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো দর্শক, এই হিজবুল্লাহর যেই নেতা নসরুল্লাহ, তিনি তার কর্মীদেরকে নির্দেশ দিয়েছিলেন যাতে তারা সেলফোন ব্যবহার না করে, কারণ সেলফোন ব্যবহার করলে ইসরায়েল তাদের অবস্থান ট্র্যাক করতে পারে, শনাক্ত করে, এবং তারপরে তাদের ক্ষতি করতে পারে। এই চিন্তা করে তারা 5000 পেজ আমদানি করেছিল 5 মাস আগে। তো এবং তাদের ধারণা অনুযায়ী যে এই পেজারগুলি তারা কিনেছে তাইওয়ানের কোম্পানি থেকে। কিন্তু মাঝখানে সামথিং হ্যাপেন ইন দি সাপ্লাই চেনের মধ্যে সামহাও ইসরায়েল সেইখানে ঢুকে গেছে। ইসরায়েল ঢুকে সেইখানে তারা ওই বিস্ফোরক পদার্থ ব্যাটারির পাশে রেখে দিয়েছিল। এই বিষয়টা জানাইছে যে নিউ ইয়র্ক টাইমস। তো নিউ ইয়র্ক টাইমসের বলল যে এই সন্ত্রাসী গোষ্ঠীদের কেনা 5000 যেই পেজার ছিল, এগুলি এই যখন আসতেছিল, এইখানে যখন ট্রান্সপোর্ট করতেছিল, সেইখানে ইসরায়েলিরা সামহাও বিস্ফোরক ঢুকিয়ে দিয়েছে। নিউ ইয়র্ক টাইমস যেসব কর্মকর্তাদের সাথে কথা বলেছে, তাদের কয়েকজন বলেন তাইওয়ানের গোল্ড অ্যাপোলো কোম্পানি থেকে পেজারগুলি কিনেছিল হিজবুল্লাহ, তবে লেবাননে পৌঁছানোর আগেই সেগুলিতে গড়বড় করে দেওয়া হয়েছিল। পেজারগুলির বেশিরভাগই ছিল কোম্পানির AP924 মডেলের, তবে গোল্ড অ্যাপোলোর আরও 3টি মডেলের পেজারও ওই চালানে ছিল। 3 জন কর্মকর্তার মতে বিস্ফোরণের আগে কয়েক সেকেন্ডের জন্য যন্ত্রগুলোতে একটা সংকেত বেজে ওঠে, বিপ বিপ করে ওঠে, এবং সেটা ওই রকমভাবেই এটাকে সেট আপ করা হয়েছিল। তো দর্শক, এই পরিপ্রেক্ষিতে এইখানে এই পেজারে যে 11 জন মারা গেছে, 3000 আহত হয়েছে, এখন তারা তাদের গুপ্তধন হারিয়ে তারা বিপদে পড়ে গেছে। যে এখন তো তারা মারা গেলেও, তারা যদি এই ইসরায়েলের সাথে সন্ত্রাসী কর্মকাণ্ডে করতে গিয়ে যদি তারা শহীদও হয়, তথাকথিত তারা মারাও যায়, তাহলে সেইখানে 72 হুর
নিয়ে তারা কিভাবে কি করবে, যে বিষয়টা একটা প্রশ্নের ব্যাপার। আবার অনেকেই যে তারা যে এখন গুপ্তধন হারায় ফেলাইছে, তাহলে তাদের এই 4 বিবি নিয়েও তো তাদের এখানে এই ইহজগতেই সমস্যা হয়ে যাবে। তো যাই হোক, তারা এখন যেই পেজার যেই তাইওয়ান ভিত্তিক যেই গোল্ড অ্যাপোলো কোম্পানি থেকে কেনা হয়েছে বলা হয়েছে, তারা কিন্তু এটা আবার অস্বীকার করেছে। তারা বলেছে যে না, তারা এই ধরনের কোনো পেজ তৈরি করেনি। কিন্তু এখন প্রশ্ন হলো, তাহলে পেজগুলি আসলো কোত্থেকে? এই পেজগুলি অর্থাৎ ইসরায়েল কি কোনো শেল কোম্পানি, কোনো একটা ভুয়া কোম্পানি খুলে এদের কাছে এই জিনিসগুলি পাঠিয়েছে এদেরকে ঘায়েল করার জন্য? এটা আবার যেই মেসেজ টেসেজ আদান প্রদান হয়েছে সেগুলিও কি তারা জেনে গেছে? এটা কিন্তু একটা ভাবার বিষয়। আমাকে একজন বলেছেন, ভাই আপনি ইসরায়েলের ওপর দোষ চাপাচ্ছেন কেন? আপনিও তো ইসরায়েলের শত্রুদের মতোই কথা বলতেছেন যে ইসরায়েল যেটা করে নাই সেটা আপনি ওদের ওপর অভিযোগ তোলেন। তো বিষয়টা আসলে সেটা না। ইসরায়েল কখনোই এই 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 বিস্ফোরণের ব্যাপারে ইসরায়েল মানে ইয়েস বা নো কোনো কিছুই বলে নাই। তারা বলে নাই যে তারা এটার সাথে জড়িত, আবার একই সাথে তারা ডিনাইও করে নাই যে এইটার সাথে জড়িত। যাই হোক, এই মঙ্গলবারের এই ঘটনার পরে আপনারা স্বাভাবিকভাবেই মানুষ মারা গেছে, আহত হয়ে গেছে প্রায় 3000, তার মধ্যে 200 খুবই নাজুক অবস্থায় আছে। তো এই পরিস্থিতিতে যারা নিহত হয়েছিল তাদের জানাজা হইতেছিল পরের দিন বুধবার। তো এই পরের দিন বুধবারেও আবার আরেক কাণ্ড ঘটে গেছে। সেই কাণ্ডগুলো কী হয়েছে, সেইখানেও আবার বিস্ফোরণ, এবং সেই বিস্ফোরণে 14 জন নিহত হয়েছে, 450 জন আহত হয়েছে সারা দেশে। বুধবার বিস্ফোরিত হওয়া ডিভাইসগুলির মধ্যে ছিল মুঠোফোন, ল্যাপটপ, সৌর বিদ্যুতের ব্যাটারি এবং ওয়াকিটকি। সেগুলিও প্রায় 5 মাস আগে একই সময়ে কেনা হয়েছিল। মঙ্গলবার বিস্ফোরিত হওয়া পিসগুলো সেই সময়েই কেনা। এই ডিভাইস বিস্ফোরণের ঘটনা ঘটেছে বৈরুত ও এর দক্ষিণ উপকণ্ঠে এবং হ্যারমেল, বালবেক, সাইদা, নাবাতিয়ে, তীরে, নৌকারা ও মারজায়ুন শহরে। তো বুধবার বৈরুতে হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটিতে তাদের সদস্যদের ব্যবহার করা ওয়াকিটকিগুলিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দক্ষিণ ও পূর্ব লেবাননে একই ধরনের বিস্ফোরণের খবর দিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম। লেবাননের কর্তৃপক্ষ জানিয়েছে যে বুধবারের হামলায় অন্তত 14 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 450 জন। হিজবুল্লাহ বলেছে যে এই অপরাধমূলক আগ্রাসনের জন্য সম্পূর্ণরূপে দায়ী ইসরায়েল। লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বাউ হাবিব সতর্ক করে বলেছেন, লেবাননের সার্বভৌমত্ব ও নিরাপত্তার ওপর নির্লজ্জ হামলা একটি বিপজ্জনক ঘটনা, যা বৃহত্তর যুদ্ধের ইঙ্গিত দিতে পারে। দর্শক, এই যে এই ঘটনাটা লেবানন বলতেছে যে তাদের সার্বভৌমত্ব লঙ্ঘনের সামিল হয়েছে এই ঘটনার মাধ্যমে। কিন্তু আমার প্রশ্ন হলো যে লেবাননে যখন হিজবুল্লাহ সন্ত্রাসীরা, হামাস সন্ত্রাসীরা লেবাননকে ব্যবহার করে ইসরায়েলের উপর হামলা চালায়, তাহলে লেবানিজ কর্তৃপক্ষ কি সেগুলি দেখে না বা সেগুলি কি সামলাইতে পারে না? তাদের সার্বভৌমত্ব তো এমনিই নাই। তারা কিসের সার্বভৌমত্ব বলতেছে? তাদের দেশ চালাইতেছে হিজবুল্লাহরা তাদের দেশে থাইকা এই সন্ত্রাসী কার্যক্রম চালাইতেছে, এবং লেবাননের কোনো কিছু করার নাই। আমি জানি লেবানন শান্তিপ্রিয় দেশ, তারা চায় না এই ঝামেলায় যাইতে, কিন্তু তাদের মাটি ভূখণ্ড ব্যবহার করে ইরানিয়ান যেই প্রক্সিগুলি অনবরত যেই ঘটনাগুলি ঘটাইতেছে, এগুলির থেকে কোনো বিহিত তারা করতে পারে? তারা হিজবুল্লাহকেও তাদের ভূখণ্ড ছেড়ে চলে যাওয়ার জন্য বলতে পারে? তো যাই হোক, তো ইসরায়েল দর্শক এই কি করে বা কি না করে না এইগুলি তারা কখনোই বলে না। আপনারা হয়তো জানেন যে সেই 1993 বা 97 সালে, আমার সঠিক মনে নাই, যে খালেদ মাশাল একজন হামাসের একজন নেতা, তিনি এখন বর্তমানে ওমানে থাকেন। তো এই খালেদ মাশালকে কিন্তু জর্ডানে বিষ প্রয়োগ করেছিল ইসরায়েল, তার কানের মধ্যে বিষ ঢুকিয়ে দিয়েছিল। তো এবং তার অবস্থা খুবই খারাপ ছিল, মুমূর্ষ অবস্থা ছিল। কিন্তু সেই একটা জিনিস ইসরায়েল ঘটনা ঘটিয়ে ফেলেছিল, সেটা হলো যে এইটা এই বিষ ঢুকানোর সময় জর্ডানিয়ান সিকিউরিটি ফোর্সেস এই 3 জন ইসরায়েলি গোয়েন্দাকে ধরে রাখছিল আর কি। কিন্তু
পরবর্তীতে মানে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছিল। পরে জর্ডান দাবি করে যে যদি এটার অ্যান্টিডোট না পাঠায় ইসরায়েল, যে এটার এই বিশ্বের অ্যান্টিডোট, পয়জনের অ্যান্টিডোট যদি না পাঠায়, তাহলে ইসরায়েলের সাথে জর্ডানের যেই শান্তি চুক্তি আছে, ডিপ্লোম্যাটিক রিলেশনস আছে, সেটা তারা ভেঙে দেবে এবং তাদের হেফাজতে যে 3 জন ইসরায়েলি গোয়েন্দা আছে তাদেরকে তারা হত্যা করবে, ফাঁসি দেবে। এটার পরিপ্রেক্ষিতে তখন বিল ক্লিন্টন ছিল প্রেসিডেন্ট। তখন বিল ক্লিন্টন বেনিয়ামিন নেতানিয়াহুকে বলেছে, তখন বেনিয়ামিন নেতানিয়াহু তখন প্রাইম মিনিস্টার ছিল, বলেছিল যে তাৎক্ষণিকভাবে অবিলম্বে এই জর্ডানকে, এই খালেদ মাশালকে বাঁচানোর জন্য অ্যান্টাইডোট দিতে হবে। এবং মোসাদের যেই চিফ ছিলেন তখন, তিনি সেই অ্যান্টাইডোট নিয়ে জর্ডানে এসে খালেদ মাশালকে জীবন রক্ষা করেছিলেন। তো এই ইসরায়েল কি পারে, ইসরায়েলের ক্যারিশমা দেখে আমরা আসলে হয়ে যাই যে এরা মানে কেমনে পারে, এগুলা কেমনে করে। এবং আপনারা দেখেছেন যে এর আগেও, গত মাস 6 আগেও এই যে ইরানিয়ান প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, তো রাইসি কীভাবে মারা গেল উই ডোন্ট নো। তবে আমরা জানি আজারবাইজান থেকে হেলিকপ্টারে আসার পথে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনি মারা গেছেন। তো এইটুকুই। তো হঠাৎ করেই হুট করে একটা প্রেসিডেন্সিয়াল হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনি মারা গেলেন। জিনিসটা কেমন মনে হচ্ছে না? যাই হোক, এইটা সাহস করেনি ইরান ইসরায়েলকে দোষারোপ করতে, কারণ ইসরায়েলকে দোষারোপ করলে তাদের যেই সিকিউরিটি ল্যাবস আছে তারা তো অনেক হম্বিতম্বি করে, তাই না? তো তাদের সিকিউরিটি ল্যাবসগুলি কিন্তু মানুষ জেনে যাবে, মানুষ বলবে যে তাহলে তোমরা করোটা কি, তোমাদের সিস্টেমটা কোথায়। তো কিন্তু এর পরবর্তীতে যখন ওই ইব্রাহিম রাইসিকে রিপ্লেসমেন্ট করার জন্য নির্বাচনে জিতেছে একজন হার্ট সার্জন পেজেশকিয়ান, তো এই পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে কিন্তু এইখানে গিয়েছিল হামাসের প্রধান নেতা ইসমাইল হানিয়ে। তো ইসমাইল হানিয়ের কি হয়েছে আপনারা জানেন। ইসমাইল হানিয়ের যেই রাষ্ট্রীয় অতিথি, একদম IRGC, ইরানিয়ান রেভলিউশনারি গার্ড কর্প, এই রাষ্ট্রীয় অতিথি ভবনগুলি তারা মেনটেন করতো, নিয়ন্ত্রণ করতো, সিকিউরিটি দিত। সেই জায়গায় তার মানে সেই অতিথি ভবনে সে রিমোট কন্ট্রোল বোমার বিস্ফোরণে সে মারা যায়। তো এখন এইটাও কিন্তু ইসরায়েলের একটা ক্যারিশমা, কারণ কিভাবে করতে পারে তারা। এই ইসমাইল হানিয়া সেইখানে যাওয়ার 2 মাস আগেই সেই রুমের মধ্যে বিস্ফোরক রেখে দেওয়া হয়েছিল। এবং চিন্তা করে দেখেন যে এই ব্যক্তি মানে 2 মাস পরে সেইখানে যাবে, তাকে নিমন্ত্রণ জানানো হবে, ইরানিয়ান সরকার তাকে রাষ্ট্রীয় অতিথি হিসাবে নিমন্ত্রণ জানাবে এবং সেই জায়গায় তাকে রাখবে। এবং সেই সময়ে সে যে অবস্থান করতেছিল এই রোমে, এইটাও ইসরায়েলের লোকজন জানে। তারপরে তারা সেই দূরে থেকে রিমোট কন্ট্রোল দিয়ে তাকে হত্যা করেছে। খুব কাকতালীয় মনে হচ্ছে, মুভি স্টাইল মনে হচ্ছে, তাই না? কিন্তু দিস ইজ হোয়াট ইসরায়েলিস, দে ক্যান ডু হোয়াট দে ওয়ান্ট। এবং এই ইসমাইল হানিয়াকে হত্যা করার পরে কিন্তু ইরান বলেছে যে তাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করা হয়েছে। তারা একটা সুস্পষ্ট জবাব দেবে, শক্তিশালী জবাব দেবে। এবং তারা পাশ করেছিল ইসরায়েলের ওপর আক্রমণ। তো ইসরায়েল পক্ষান্তরে হুমকি দিয়েছে যে তাদের ওপর যদি আক্রমণ হয় তাহলে তারা ইরানের অস্তিত্ব বিপন্ন করে দেবে, তারা ব্যাপক হামলা চালাবে। এবং এই পেজেশকিয়ান, ইরানের প্রেসিডেন্ট খোমেনিকে বলেছিল যে সে চায় না ইসরায়েলের ওপর হামলা হোক, কারণ ইসরায়েলের ওপর হামলা হলে তার প্রেসিডেন্সিটা খতম হয়ে যাবে। এমনকি তিনি ওয়ার্নিং দিয়েছেন যে ইরানের এক্সিস্টেন্সটাই ধ্বংস হয়ে যেতে পারে। সেটা বলছে যে ইরান হয়তো আর থাকবে না, নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। যেটা ইরান সবসময় ইসরায়েলকে হুমকি দেয় যে নিশ্চিহ্ন করে দেব। বরং ইরানের প্রেসিডেন্ট বলছে যে ইসরায়েলের উপর হামলা চালাইলে পাল্টা হামলা ইরান নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। তো সেই ইসমাইল হানিয়ের হত্যাকাণ্ড হয়েছে আরও 3-4 মাস আগে। আমরা কিন্তু শুনেছিলাম যে 24 ঘন্টার মধ্যে, 72 ঘন্টার মধ্যে, 1 সপ্তাহের মধ্যেই ইরান ইসরায়েলের উপর আক্রমণ করবে, কিন্তু সেই আক্রমণটা আমরা দেখছি না। অর্থাৎ ইরান রণভঙ্গ দিয়েছে, তারা বুঝে গেছে যত গর্জে তত বর্ষে না। তো আজকের যেই সর্বশেষ খবর আমরা শুনেছি যে ইরান চেষ্টা করেছিল যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিবি নেতানিয়াহু সহ আরও 3 জন
তিনজন সামরিক কর্মকর্তাকে হত্যা করার জন্য, খুন করার জন্য, কিন্তু সেইটা ব্যস্তে গেছে, সেটা ইসরায়েল ধরে ফেলেছে, সেই এটা প্ল্যানটা আর এগুতে পারে নাই। সো ইসরায়েল তো এই ক্যালকুলেশন করেই নামে সেইখানে, এবং ইসরায়েল যা করতেছে তারা তাদের এক্সিস্টেন্সের জন্য করতেছে। এখন আপনি যদি একটা দেশকে সারাক্ষণ বলেন আপনি উড়িয়ে দিবেন, নিশ্চিহ্ন করে দিবেন, জুইশদেরকে শেষ করে দিবেন, সমুদ্রে নিক্ষেপ করবেন, এত হুমকি দামকি করলে তারা কি বসে থাকবে? সুতরাং তারা যা করার তারা করতেছেই। দেখুন, আপনার গুপ্তধনেও তারা উড়িয়ে দেওয়ার মতো ক্ষমতা রাখে। কিভাবে কি? আপনার বাড়ির রেডিও, আপনার গাড়ি, রাস্তার মধ্যে হাইওয়েতে মানুষ ছুটাছুটি শুরু করেছে, গাড়ির ব্যাটারিতে আগুন লেগে গেছে, গাড়ি দেওয়া ধোঁয়া বেরিতেছে, মানুষ তখন ছুটাছুটি, চারিদিকে কান্নাকাটি, পুরা লেবাননের অবস্থা একটা অস্থির। এখন মানে হাঁটতে গেলেও মানুষ ভয় পাইতেছে যে কখন আবার গুপ্তধন উড়া জায়গা। তো এই হলো পরিস্থিতি। তো ইসরায়েলকে আমাদের কুডুস বলতেই হয় যে দে আর ডুইং হোয়াট দে নিড টু ডু ফর দেয়ার সার্ভাইভাল। তো এই পর্যন্তই দর্শক, সকলেই ভালো থাকবেন, নমস্কার।